কলকাতার এই শহরটা বাইরে থেকে যতটা ঝলমলে, ভেতরে ভেতরে ততটাই নির্মম। এখানে মানুষ মানুষকে মাপে টাকার অঙ্কে, নামের ওজনে, ক্ষমতার উচ্চতায়। এই শহরেই রাহুল প্রতিদিন নিজেকে ছোট করে বাঁচতে শিখেছিল। সকালে ঘুম থেকে উঠে শ্বশুরবাড়ির বারান্দায় দাঁড়ালে নিচে দামি গাড়ির সারি, আর ওপরে তার নিজের জীবনের শূন্যতা, সব একসাথে চোখে পড়ত। শাশুড়ি মীরা দেবীর চোখে রাহুল ছিল একটা ভুল সিদ্ধান্ত। তিনি মনে করতেন, মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। পাড়ার লোকজন এলে ইচ্ছে করেই রাহুলকে দিয়ে চা আনাতেন, যেন সবাই বুঝে নেয়, এই লোকটার কোনো মর্যাদা নেই। গ্রামের ছেলে, কিছুই পারে না, মেয়েটাকে ফাঁসিয়েছে। এই কথাগুলো রাহুল দিনের পর দিন শুনেছে। সে প্রতিবাদ করেনি, কারণ সে জানত, প্রতিবাদ করলে প্রশ্ন আসবে। আর প্রশ্ন এলে পরিচয় প্রকাশ পাবে। কিন্তু সে পরিচয় গোপন রেখেছিল নিজের স্বার্থে নয়, ভালোবাসার জন্য। অনন্যাকে সে কোনোদিন বোঝাতে চায়নি যে সে বড় মানুষ। সে শুধু চেয়েছিল, অনন্যা যেন তাকে মানুষ হিসেবেই ভালোবাসে। অনন্যা চেষ্টা করত, মায়ের সামনে চুপ থাকত, কিন্তু রাতে এসে রাহুলের পাশে বসে বলতো, আজ আবার কি বলল মা? রাহুল হাসত। সেই হাসিটা ছিল অভ্যাসের, সুখের নয়। কিছু না, অভ্যস্ত হয়ে গেছি। অনন্যা জানত না, এই অভ্যস্ত শব্দটার পেছনে কতটা অপমান জমে আছে। শ্বশুরবাড়ির ব্যবসা তখন ধুঁকছিল। পুরনো পার্টনাররা সরে যাচ্ছিল, ব্যাংকের চাপ বাড়ছিল। শ্বশুর প্রায়ই রাত জেগে হিসাব দেখতেন। কেউ খেয়াল করত না, সেই হিসাবের ফাঁকে রাহুল চুপচাপ বসে থাকত। সে শুধু শুনত, বুঝত, আর মনে মনে সমাধান খুঁজত। পরের কয়েক সপ্তাহে হঠাৎ করে ব্যবসায় গতি আসে। নতুন ক্লায়েন্ট আসে, লোন রিস্ট্রাকচার হয়, বড় একটা প্রজেক্ট পাওয়া যায়। সবাই অবাক। মীরা দেবী বলতেন, আমাদের ভাগ্য ভালো। কেউ জানত না, এই ভাগ্যের নাম রাহুল। সে নিজের পুরনো নেটওয়ার্ক ব্যবহার করে সব সামলাচ্ছিল। ফোন করত অন্য নামে, মিটিং করত পর্দার আড়ালে। কারণ সে জানত, সত্য বেরোলেই ভালোবাসাটা প্রশ্নের মুখে পড়বে। তবুও সব ভাঙে একটা কথায়। সেই দিনটা খুব সাধারণ ছিল। সন্ধ্যায় চা, টিভিতে সিরিয়াল, ড্রয়িং রুমে পরিচিত কিছু মুখ। মীরা দেবী হঠাৎ বললেন, অনন্যা, তোকে একটা কথা বলবো। কথাটার সুরেই ছিল ভয়। তিনি স্পষ্ট করে বললেন, ব্যবসার স্বার্থে নতুন বিয়ে দরকার। রাহুলকে ডিভোর্স দিতে হবে। রাহুল প্রথমে বিশ্বাসই করতে পারেনি। সে ভেবেছিল, এটা একটা খারাপ রসিকতা। কিন্তু মীরা দেবীর চোখে কোনো দ্বিধা ছিল না। সেখানে শুধু হিসাব। অনন্যা চিৎকার করে উঠেছিল, এটা সম্ভব না। কিন্তু সেই চিৎকার এই শহরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এসেছিল। কারণ এখানে আবেগের কোনো দাম নেই। রাহুল সেদিন প্রথম অনুভব করেছিল, ভালোবাসা একা লড়তে পারে না, যদি মানুষটা নিজেই নীরব থাকে। রাতে ঝগড়া হয়, অনন্যা কাঁদে, ভেঙে পড়ে। সমাজের ভয়, মায়ের চাপ, ভবিষ্যতের অনিশ্চয়তা, সব একসাথে বেরিয়ে আসে। কিছু কথা এমন ছিল, যা সে ইচ্ছে করে বলেনি, কিন্তু বলে ফেলেছিল। রাহুল বুঝেছিল, এই ঘরে থাকলে সে শুধু নিজেকে নয়, অনন্যাকেও আরও দুর্বল করবে। সে চলে যায়, কোনো ঘোষণা ছাড়াই, কোনো নাটক ছাড়াই। শহর থেকে দূরে, নিজের অফিসে ফিরে এসে সে আয়নার সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। সেখানে আর সেই নীরব মানুষটা ছিল না। সেখানে দাঁড়িয়ে ছিল একজন সিদ্ধান্ত নেওয়া মানুষ। পরের 6 মাসে শহর বদলে যেতে শুরু করে। নতুন বিল্ডিং, নতুন ডিল, নতুন হেডলাইন। আর কে গ্রুপ, এই নামটা সর্বত্র। রাহুল আর লুকোচুরি খেলেনি। এবার সে নিজের নামেই দাঁড়িয়েছে। কিন্তু তার ভিতরে জমে থাকা কষ্ট তাকে নিষ্ঠুর করেনি, ওটা তাকে আরও ঠান্ডা করেছে। শ্বশুরবাড়ির ব্যবসা আবার সংকটে পড়ে। পুরনো সাহায্যটা আর নেই। তারা জানে না কেন সব ভেঙে পড়ছে। শেষ চেষ্টা হিসেবে তারা আর কে গ্রুপের সাথে মিটিং চায়। যেদিন রাহুল সেই মিটিং রুমে ঢোকে, সময়টা যেন থমকে যায়। মীরা দেবীর চোখে ভয়, শ্বশুরের চোখে লজ্জা। কেউ কথা খুঁজে পায় না। রাহুল শান্তভাবে কথা বলে, কোনো কটূক্তি নয়, কোনো চিৎকার নয়। সে শুধু সিদ্ধান্ত নেয়। সে কোম্পানি কিনে নেয়, কিন্তু অপমান ফিরিয়ে দেয় না। কারণ সবচেয়ে বড় প্রতিশোধটা সে আগেই নিয়ে ফেলেছে, নিজেকে প্রমাণ করে। সবশেষে সে অনন্যার সামনে দাঁড়ায়। কোনো অভিযোগ নয়, কোনো হিসাব নয়। শুধু দীর্ঘ নীরবতা। অনন্যা বলে, আমি প্রতিদিন অপেক্ষা করেছি। রাহুল উত্তর দেয়, আমি প্রতিদিন নিজেকে তৈরি করেছি। শহরের আলো তখনও জ্বলছে। কিন্তু এই গল্পে আর অন্ধকার নেই। নীরব মানুষটা আর নীরব নেই। আর শহরটা, এই শহর, শেষমেশ তাকে চিনতে বাধ্য হয়েছে।